দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল ৯টা ৩০ এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আজ সন্ধ্যা 7:30টায় মঞ্চায়িত হবে অনুষাদ থিয়েটার প্রযোজিত নাটক মূল্য অমূল্য। নাটকটির রূপান্তর ও নির্দেশনায় মোহাম্মদ বারী। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 10 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী অরণ্যরেখা গ্রুপ আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 20 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী আবির আব্দুল্লাহর একক আলোকচিত্র প্রদর্শনী ট্রাভলিং রেইন। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ের প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9টা 30 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। 50,000 টাকার নিচে নাকি 1 লাখ টাকার নিচে? ওরে বাপরে, 1 লাখ না, 50-এর নিচে। তাও ভালো। দূর, চাকরি করেই তো তুই স্যালারি ড্র করিস। এখন ধর তোর অ্যাকাউন্টে একদিন তোর কাছে চলে এলো 3 কোটি টাকা, কেমন লাগবে বাবা? ওরে বাপরে, 3 কোটি টাকা! 3 কোটি টাকা পেলে সেটা আমি কোথায় রাখবো আগে সেটা ঠিক করবো। তুমি যে কল্পনা করতে ছোটবেলায় যে তুই বিয়ে শাদী কইরা বাচ্চা টাচ্চা নিয়ে বাড়িতে উঠছস, আর আমি রাগ কইরা তোর চেলা কাঠ দিয়ে পেটানোর জন্য খুঁজতেছি, দৌড়াইতেছি। চল চল। রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী খেয়া। শুভ সকাল। শুভ সকাল। আপু কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি? আমি তো অনেক ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম, গল্প হবে আর সাথে কিছু গানও আমরা শুনবো, কারণ গানের মানুষকে পেলে আমরা তো গান না শুনে আসলে থাকতে পারি না। সকালবেলাটা কিভাবে শুরু হয়? সকালবেলাটা ওই গান দিয়ে শুরু হয়, কারণ আমি দেখা যায় ঘুম থেকে উঠেই কিছু না কিছু গুনগুন করছি। আচ্ছা। আর যদি সুযোগ পেয়ে যাই তাহলে জোরে জোরেও গেয়ে ফেলি। যেহেতু রেওয়াজটা কি করা হয়? রেওয়াজটা সকালবেলা এভরিডে করি বললে খুব মিথ্যা বলা হবে। আসলে আমরা তো অনেক ব্যস্ত জীবন সবারই, তো আমরা ওইভাবে একদম গদবাঁধা যে একটা রুটিন করে যে আমি সকালবেলা বসবই, ওই জিনিসটা হাজার ইচ্ছা থাকলেও হয় না। আর যে কোনো সময় এমনিতে বসে যাই, সকাল ছাড়াও হয়তো যখন যে সময়টা পাচ্ছেন আপনি, হ্যাঁ, ফ্রি টাইমটা। আচ্ছা, গানের সাথে আপনার অনেক বছর পথ চলা ছিল, কিন্তু মধ্যে একটা ছোট বিরতি ছিল এবং বিরতির পর ফিরে এসে আপনি আমাদের শোতে এসেছিলেন এবং তখনই সেই সময় বলেছিলেন যে এবার একেবারে একটা সরব উপস্থিতি আপনার থাকবে, এবং সেটা আপনি প্রমাণ করেছেন। সেই জায়গাটাতে কতটুখানি সন্তুষ্টি কাজ করছে? আমার মনে হয় যে আমি অনেকটাই সন্তুষ্ট, কারণ এর আগের বার যখন আপনার সঙ্গে আমার কথা হয়েছিল তখন আসলে আমি একটা ব্রেক থেকে এসেছিলাম, যে আমার একটা ব্রেক ছিল অনেক দিনের, এবং ব্রেকের পরে না নতুন করে আবার কিছু কাজ দিয়ে মানুষ যে ওই আগের খেয়াকে মনে রাখবে, এই ব্যাপারটা, তো এটা একটু কানেক্ট করতে প্রথমে প্রবলেম হয় হয়তোবা। দেখা যাচ্ছে আর এখন তো আমাদের ফেসবুক ইউটিউবের যুগ। এখন গত 1 বছরে আপনি জানবেন হয়তো যে প্রোগ্রামের সংখ্যাও কিন্তু অনেক কমে গেছে। মানে আপনি যে পাবলিকলি অনেক বেশি কানেক্টেড থাকবেন, ওইটার উপায়টাই হচ্ছে আপনার ফেসবুক বা ইউটিউবে আপনি কি কন্টেন্ট দিচ্ছেন, এগুলো মানুষ যদি দেখে সেটা থেকে আপনি পাবলিকের সাথে কানেক্টেড থাকতে পারছেন। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে আমি
চেষ্টা করেছি এবং পেরেছি। এই সফলতার পথে হাঁটতে পারছি আর কি, এরকম। হ্যাঁ, হাঁটতে পারছি এবং এটার পিছনে অবশ্যই অনেক মানুষের অবদান আছে, আমার ব্যান্ডের নিঃসন্দেহে। অবদান আছে এবং আমার ব্যান্ডের আরেকজন মেম্বার আছে রাজীব ইসলাম, তো ও হচ্ছে আমাদের ব্যান্ডের গানগুলো লিখে, আমাদের ব্যান্ডের ভোকাল, এবং সেই মানে সে আর আমি দুজন মিলেই ব্যান্ডটা ফর্ম করেছি। আচ্ছা। আমাদের ব্যান্ডের নামও বলে দিই আপনাকে, রেবেল ব্যান্ড। এটার যাত্রা 2 বছর ধরে শুরু হয়েছে এবং এটা খুব সাফল্যের সাথেই এগোচ্ছে। একটু জানতে চাইবো যে এই সময়ে এসে মানে ব্যান্ড দল নতুন করে তৈরি হওয়াটা আমরা কিন্তু খুব কম দেখি, আপনার মধ্যে হঠাৎ করে বিষয়টা কেন কাজ করলো? আমার কাছে মনে হয়েছে আমার সমসাময়িক যারা কাজ করছে, বা মানে আমি যে সময়টা থেকে কাজ করে এসেছি হ্যাঁ। এখন পর্যন্ত, আমি তো খুব এমন না যে আমি হঠাৎ করেই কাজ করছি, তা না, আপনি না, তো না, নিশ্চয়ই না। জানবেন অনেক দিন আগে হ্যাঁ। থেকেই কাজ করি। তো আমার মনে হয় যে আমার সাথে যারা কাজ শুরু করেছিল সে সময় এখন পর্যন্ত তারা যেভাবে হাঁটছে, যে হয়তো তারা মৌলিক গান রিলিজ করছে বা হয়তো বা কেউ প্লেব্যাক করেছে, এরকম খুব কম আছে, যেমন আমাদের কিছু কিছু আর্টিস্ট আছে যারা প্লেব্যাক করছে, সবাই না, কিন্তু আমি ম্যাক্সিমাম দেখি যে শিল্পীদের মধ্যে এটা থাকে, আমি একটা মৌলিক গান রিলিজ করব, আমার একটা সিঙ্গেল ট্র্যাক থাকবে, প্রত্যেক বছর অন্তত একটা হলেও রিলিজ করব, সেটাকে ভিডিও করব। কিন্তু ওই যে ব্যান্ড করার কথাটা মানে ওইভাবে করে আমি কাউকে ভাবতে দেখছি না। হ্যাঁ। আমার মনে হয় যে তারা এই নিজেদের সময় তাহলে একটু ব্যতিক্রমধর্মী একটু একটু চিন্তা। ব্যতিক্রমধর্মী চিন্তা, মানে আমার মতো এভাবে, হ্যাঁ আছে, তাদের মিউজিক সেটআপ আছে, তাদের আলাদা একটা সেটআপ করেছে তারা মিউজিশিয়ানস নিয়ে, যে এই মিউজিশিয়ানস গুলো আমার সাথে প্লে করবে, দ্যাটস নট আ ব্যান্ড। এটা ব্যান্ড ব্যান্ড ইজ টোটালি আ ডিফারেন্ট থিং। Different, হ্যাঁ। এবং ব্যান্ড হচ্ছে আপনার ইকুয়াল কিছু মানুষ একসঙ্গে তাদের কন্ট্রিবিউশন থাকবে ব্যান্ডের মিউজিকে, এবং সেভাবে করে একটা ব্যান্ড চমৎকার একটা কোঅর্ডিনেশন থাকে এবং সিং থাকে, কেউ একজন ভোকাল দিচ্ছে, কেউ কেউ হয়তো একজন lyric লিখছে, দিচ্ছে। কেউ সুর করছে। চমৎকার একটা ব্যাপার থাকে। একটি গান শুনি আমরা এখন। আমি জানতাম যে আপনি হঠাৎ করে একটা গান আমাকে গাইতে বলবেন, তো সেজন্য আমি আগে থেকে চিন্তা করেছি আমি আজকে একটা দেশের গান গাইবো প্রথমে, এরপরে যদি আপনি আমাকে অন্য কিছু রিকোয়েস্ট করেন তখন দেখা যাবে, বাট আমি একটা দেশের গান গাইতে চাই। এটা আমাদের রেবেল ব্যান্ডের গান, এবং এই গানটা আমি রিসেন্টলি মুগ্ধ মঞ্চ যেটা উদ্বোধন হলো কিছুদিন আগে, তো সেখানে আমি গিয়েছি এবং সেখানে আমি দেখেছি মানুষ খুব কানেক্ট করে এই গানটার সঙ্গে। এটা দেশের জন্য খুব ভালোবাসা নিয়ে তৈরি করা একটা গান। এটা আমাদের ব্যান্ডের আরেকজন ভোকাল রাজীব ইসলাম তার লেখা, সুর করা, এবং আমি গিয়েছি। একটি গানের সার্থকতা আসলে সেখানেই, যখন সেখানেই। অডিয়েন্স কানেক্ট করতে পারে। Right. সেই গানটি ঠিক আছে, আমি এই গানটির কিছু লাইন গাইছি। আমি দেশের জন্য গাই, এই দেশের জন্য ভাবি, এই দেশের জন্য লিখি, আমি দেশের জন্য কবি, আমি দেশের জন্য বাঁচি, এই দেশের জন্য মরি, আমি দেশের জন্য আছি রাজি, গলায় পড়তে দড়ি, এই মাটি আমার মা, এই বাঁধন বড়ই শক্ত, এই মাটির জন্য বেলে দেব প্রতিটা ফোঁটা রক্ত, এই মাটি আমার মা, এই বাঁধন বড়ই শক্ত, এই মাটির জন্য বেলে দেব প্রতিটা ফোঁটা রক্ত, এই দেশটা আমার স্বপ্ন, এই দেশে আমার জন্ম, এই দেশটা যদি ভালো থাকে তবে ধন্য, আমি ধন্য। একটা সত্যি কথা বলি, আমি অনেক দিন পর কোনো দেশাত্মবোধক গান শুনে মুগ্ধ হলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আমরা দেশের কথা বলছি, আসলে দেশ থেকে কিছু পাবো বলে তো আমরা দেশের জন্য কিছু করি না, সেটা নিজের ভেতরে, নিঃস্বার্থভাবে। হ্যাঁ নিঃস্বার্থভাবে ভেতরে তাগিদ থেকে আমরা করি, এবং সেই জায়গা থেকে আপনি জুলাই কন্যা উপাধি পেয়েছেন। সেই সম্মাননাটা কতখানি ভালো লাগার? এই সম্মাননা আসলে আমি আশাই করিনি এটা পাবো, কারণ যখন আমরা প্রোটেস্টে ছিলাম তখন আসলে ওটা দেশের প্রতি ভালোবাসা থেকে, দেশের সুসন্তানরা যেভাবে চোখের সামনে চলে যাচ্ছিল সেটাকে সহ্য না পারা থেকে, তারপর হচ্ছে যে আমি সবসময়
চাই যে আসলে আমরা তো গান গাই, গান গেয়ে দেশের জন্য তো কন্ট্রিবিউট করা যায়, সেটা তো আছেই, কিন্তু সেটা হয়তো বা আমি কোনো স্টেজে গাইছি বা যখন একটা গান আমি মানুষের কাছে পৌঁছাচ্ছি তখন। এছাড়াও তো দেশের জন্য আমার ভালোবাসা প্রকাশের অনেক রাস্তা, অনেক উপায় আছে। একদম। তো যখন আমি দেখলাম যে সর্বস্তরের মানুষ সেখানে এগিয়ে যাচ্ছে, আমি আমার একজন শিল্পীর জায়গা থেকে বলেন, আমি নিজেও নিজের যে বিবেক বোধের জায়গা থেকে বলেন, তো সেখান থেকে আসলে ঘরে বসে থাকতে পারিনি। তো তখন এগিয়ে গিয়েছি এবং আমি আমার মনে হয় আমি আমার দেশের জন্য গিয়েছি, আমার দেশের সন্তানদের জন্য গিয়েছি। তারাও কারো সন্তান, কারো ভাই, তো সেই জায়গাটা থেকে আমি গিয়েছি। এটা আসলে কোনো কিছু আশা করে নয়। আসলে সেটাই বলছিলাম, এই যে ব্যান্ড দল রেবেল, এটা 2 বছর হলো শুরু হয়েছে এবং আপনি যেমনটি বলছিলেন যে একটু ব্যতিক্রমধর্মী চিন্তা ভাবনার জায়গা থেকেই শুরু করা, কারণ এখন যেসব শিল্পীরা কাজ করছেন তারা নিজেদের ট্র্যাক নিয়ে কাজ করছেন, আপনি একটা দলকে নিয়ে সামনে এসেছেন এবং এই দলের মধ্যে একটা সিঙ্ক থাকতে হয়, মেন্টালিটি সেম থাকতে হয়। এই ধরনের মানুষগুলোকে একসাথে কিভাবে কানেক্ট করলেন? প্রথম কাজটা করেছে হচ্ছে, যার কথা বলছি, যে এই যে এত সুন্দর গানটা যে আপনাকে আমি শোনালাম, যে লিখেছে রাজীব, তো এই প্রথম কাজটা আসলে উদ্যোগটা ওর, প্রথম উদ্যোগটা ওর। কারণ আমি তো সবসময় একজন সিঙ্গেল আর্টিস্ট হিসেবে কাজ করেছি, আমি প্লেব্যাকে, অসংখ্য প্লেব্যাকে কাজ করেছি, আপনি জানেন, আমি পর্দার পেছনেই কাজ করেছি বেশি। তো ও যেহেতু খুব ভালো বন্ধু এবং ও আমাকে বললো যে আমরা একটা ব্যান্ড করি, একটা ব্যান্ডের মাধ্যমে আমরা অনেক গান মানুষের কাছে আরো ভালো করে পৌঁছাতে পারি। আর ও হয়তো বা আমার ভিতরে ওই জিনিসটা দেখেছে যে না, আমাদের কাজের সিঙ্ক হবে, কারণ ছোটবেলার থেকে বন্ধু তো আমরা। তো ওর সাথে মেন্টালিটি আমার ম্যাচ হয়েছে। বাকি যে সদস্যগুলো আমাদের ব্যান্ডে আছে, একটু বাকি সদস্যদের নামগুলো শুনে ফেলি। হ্যাঁ, আমাদের ব্যান্ডে আমাদের বেসিস্ট আছে সালমান ভাই, আমাদের অ্যাকোস্টিক গিটার রিশাদ ভাই আছে, রিদম গিটার লিডও বাজাচ্ছে রিশাদ ভাই কখনো কখনো। লিড গিটারে রাজীবের কথা বলছি, রাজীবও লিড বাজায় নিজেও এবং ও নিজে একজন ভোকাল, এবং রাজীব একসাথে অনেক গুণ, ও আসলে গান লিখে সুর করে। আমরা একসাথেও অনেক সময় বসে বসে দেখা যায় রাজীব একটা সুর করছে, আমি ওর সাথে। আপনি কি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন? একটু শেষ করে দিয়ে। আর আমাদের ড্রামার হচ্ছে মঈন ভাই। আচ্ছা, আমি ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি বলতে আমি হারমোনিয়াম দিয়ে, তো ছোটবেলায় এটা সবাই মোটামুটি পারে যারা সঙ্গীতের সাথে জড়িত আছে, একটা মানে হারমোনিয়ামটা খুব ভালো বাজাতে পারি। আর আমার এখন খুব শখ হয় যে আমি একটু গিটার যেন বাজাতে পারি। তো এটা আমি এখন কিছু বলবো না, হয়তো বা আজ থেকে 5-6 বছর পরে আপনি হয়তো বা এই অনুষ্ঠানে আমি একটা গিটার নিয়ে এসে বলবো যে আমরা সেটার অপেক্ষায় রইলাম। কিন্তু আচ্ছা, এই যে ব্যান্ড দলের প্র্যাকটিসটা কোথায় হয় আপনাদের? এটা আমাদের রেবেল ব্যান্ডের নিজস্ব স্টুডিও আছে, চমৎকার। সেখানেই আমরা প্র্যাকটিস করি। মূলত মানে প্র্যাকটিস বলতে সেখানে আমরা গান আমাদের তো একটা প্রোডাকশনের মতো, এটা লাইক আমরা ওখানে গান উৎপন্ন হয়, গানের কারখানা বলি আমরা ওটাকে। তো ওখানে দেখা যায় রাজীব আর আমি বসেই বেশি কাজ করি। আর কেউ হয়তো বা যখন আমাদের ব্যান্ড দলের সদস্যরা যারা ফ্রি আছে, তারা যদি আসে যখন সময় পায়, তারা সবাই চাকরিজীবী, আচ্ছা, আমি নিজেও চাকরিজীবী। তো ওই দেখা যায় যে একসাথে সময় সিঙ্ক হয়ে ওখানে বসি। আর এমনিতে প্রত্যেক সপ্তাহে শনিবার হচ্ছে আমাদের প্র্যাকটিস, এটা আমরা মগবাজারে আমাদের একটা প্র্যাকটিস বুক করা আছে। কোন গান রিলিজ করবেন বা কোন গান রিলিজ করবেন না, এই ডিসিশনটা আসলে কিভাবে হয়? নিশ্চয়ই দল থেকেই এই ডিসিশনটা হয়, সেটা কিভাবে তৈরি করেন? মানে এটা হয় যে আমরা যখন একটা গান করি, আসলে গানগুলো এমন ভাবেই করা, আমাদের দলের আরো যারা সদস্য আছেন তারা তো আমাদের সাথে মেন্টালিটি ম্যাচ হয় বলেই তারা আমাদের সাথে আসলে কাজ করছে। তো দেখা যায় তাদের পুরোপুরি ভরসাটা আমার আর রাজীবের উপরে থাকে যে আমরা এমন একটা গান করব যেটা আসলে সবারই ভালো লাগবে। তখন দেখা যায় তারাও সেটার সাথে যুক্ত হয়ে যায় এবং তাদের যদি কিছু ইনসাইটস থাকে ওইটাতে দেয়ার কিছু, যে আমরাও কিছু আমরা দেই বা আমরাও কিছু আমাদেরও কিছু অ্যাড করো, তখন সেটা আমরা অবশ্যই শুনি। আমরা সবার প্রতি আমাদের সেই সম্মান আছে এবং আমরা সবাই, এটা ব্যান্ড দল তো সবাই মিলেই করতে হয়, তো সেই কাজটা আমরা করি। এই যে বলছিলেন কারখানার মধ্যে আসলে গান উৎপাদন হয় এবং সেই গানগুলো যখন প্রেজেন্ট করছেন সেটা তো ইউটিউবের মাধ্যমে আসছে, সেটা কি ব্যান্ড দলের নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল বা পেজ আছে? অবশ্যই, জি, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, যদিও আমাদের এই মুহূর্তে অনেক বেশি একদম সাবস্ক্রাইবার নাই, বিকজ উই স্টার্টেড মানে আর্লিয়ার, এটা তো আসলে অনেক বেশি দিন হয়নি। তো এখন হচ্ছে যে আমরা এটাকে মনে করছি যত দিন যাবে আস্তে আস্তে মানুষ যত আমাদের বেশি গান শুনবে, তত বেশি মানুষ এখানে আসবে ইউটিউবে। এবং মানুষ কিন্তু ফেসবুক থেকে আসে, দেখা যায় আমরা ফেসবুকে একটা লিংক দিয়েছি, ওখান থেকে মানুষ ইউটিউবে আসছে, ভিউজ হচ্ছে, ওখান থেকে ফেসবুকেও পেজ আছে এবং অবশ্যই সেখানে আপনাদের রুচির সাথে যায় এরকম অডিয়েন্সরাই কিন্তু আসছে। হ্যাঁ, আরো একটি গান শোনা যাবে কি এখন? অবশ্যই শুনি, কোন গানটি শুনছি? আমি ইতোমধ্যে জিন 3 চলচ্চিত্রে একটা গান করেছি যেটা আসলে খুব সাড়া ফেলেছে।
তো সেই চলচ্চিত্রের আমি ওই গানটির কিছু অংশ গাইছি। বিশেষ শুনি, ঠিক আছে। মনের কথা খোলা খোলে জানিয়ে দিতে চায় প্রাণ, তবু থেমে যেতে যে হয় কোথায় যেন ব্যবধান। জেনে নিও তুমি আমার কত প্রিয়, জেনে নিও তুমি আমার কত প্রিয়। বাহ, শেষ? আমি ভেবেছিলাম আরেকটু শুনবো। ভীষণ সুন্দর। আচ্ছা, এই যে জিন 3তে আপনার গাওয়া হলো প্লেব্যাকে তো প্রচুর কাজ করা হয়েছে এখন পর্যন্ত। প্লেব্যাকে গান গাইবার ক্ষেত্রে বা এখন পর্যন্ত যতগুলো প্লেব্যাকে গান গেয়েছেন, নিজের কাছে ভালো লাগার থাকে না যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি এই কাজটি করে স্যাটিসফাইড অ্যাটলিস্ট 70% or 80%? সেটা কোন গানের জন্য এসেছে? প্লেব্যাকের জন্য বলছি। প্লেব্যাকের আসলে সব গানে এই স্যাটিসফ্যাকশনটা পাওয়া যায় না। আমি গানের নাম নিব না, আমি আপনাকে এভাবে বলি, যেমন আমি একটা গান গেয়েছিলাম একটা ফিল্মে, সেই গানটা আমি এক্সপেক্ট করি নাই যে ওই গানটা বাংলাদেশের 7 কোটি মানুষ শুনবে। আচ্ছা, বিকজ ওইটা আমার পছন্দের জায়গার না ওই গানটা, কিন্তু কমার্শিয়াল কারণে আমাদের দেখা যাচ্ছে ওই কাজটা করতে হচ্ছে, বা ওই গানটা হয়তো আমি পছন্দ করছি না কিন্তু ম্যাস পিপল ওই গানটা ভালোবাসছে। আচ্ছা। তো এখন আমার রুচি পছন্দের সাথে সবসময় মিলছে না, কিন্তু মানুষের জন্য তো কাজ করতে হয়। আবার এখানে মার্কেটিংটাও একটা বড় বিষয়, মানে মার্কেটিং প্রচারণার একটা ব্যাপার ব্যাপারটাও কিন্তু আছে। মার্কেটিং একটা বিষয় আছে। তারপর আমি একটু দুঃখের সাথেই বলি এটা, যে এই অনুষ্ঠানটা তো অনেকেই দেখবে, যে আসলে আমার মনে হয় যে আমাদের দেশের মানুষ মানে খুব মানে রুচির সাথে আমার ওইভাবে ম্যাচ হয় না কিছু কিছু জায়গায়। যে কিছু কিছু গান আছে, এমন কিছু গান হঠাৎ করে সুপারহিট হয়ে গেল যে ওই গানের আসলে ওই গানের ওই আবেদনটা নাই, বা ওই কথা বা মানুষের মনে যে ক্লিক করার মতো যে একটা জিনিস। যেমন আপনি দেশের গানটা শুনে বললেন যে আমি দেখলাম আপনি আবেগপ্লুত হলেন, এটা আপনাকে সুন্দরভাবে সাথে সাথে কানেক্ট করে ফেললো। কিন্তু ওই গানগুলো, এবং ওই গানগুলো তো বেশিক্ষণ থাকছেও না, স্থায়িত্ব নাই, ওই তখনই চলছে তখনই হারিয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে ঠিক আছে, অনেক আর্টিস্ট কিন্তু এটার জন্য অনেক পিসড অফও হয়ে যায়, ভালো কাজের প্রতি যে আগ্রহটা সেটা অনেকটা চলে যায়। এই কারণে কি আমার মনে হয় না যে আমার যেটা মনে হয় যে আপনারও মনে হবে হয়তো যে আমাদের দেশের শ্রোতারা কিন্তু অনেকাংশে দায়ী, কারণ তারা কি ধরনের গান শুনছে সেটার উপরে বেস করে কিন্তু আর্টিস্টরা একটা গান বানাচ্ছে, মার্কেটে নিয়ে আসছে। সে দেখাচ্ছে যে সে চেষ্টা করছে যে আমি একটা ভালো গান করব, সে একটা ভালো গান করলো, ওই গানটা মানুষ হয়তো বা ওইভাবে নিল না, তখন কিন্তু মনটা ভেঙে যায়, হতাশাগ্রস্ত হয়ে পড়ে, এবং তারা কিন্তু পরবর্তীতে আর ওই কাজটা করে না। তখন দেখা যাচ্ছে মানুষ কি চায়। তো এটাও এই মার্কেটিং, একটা প্রোডাক্ট যেভাবে মার্কেট করে সেগমেন্ট করে, ঠিক ওইভাবে করেই আসলে টার্গেট অডিয়েন্স কারা আমার, ওইভাবে করে কাজ করছে। আমি বোধহয় এইভাবে কাজ করছি না, আমি একটু ব্যতিক্রমী চলছি। থাক, অনেক মানুষের আমাকে ভালোবাসার দরকার নাই, কিছু কিছু মানুষ ভালোবাসে, কিন্তু ভালোবাসাটা যেন অথেন্টিক হয়, একদম পিওর হয়, এটা সবথেকে বড় কথা। কোয়ালিটি ম্যাটার করে আফটার অল, কারণ গানগুলো আসলে 30 বছর পরে গিয়ে বোঝা যাবে যে এই গানের কোয়ালিটি আসলে কতখানি ভালো ছিল, এবং আমার নিজস্ব তৃপ্তির জায়গাটাও তো থাকতে হবে। শিল্প এমন একটা জিনিস, আপনি গান পাওয়ারের ব্যাপার পুরাটাই। এবং আমার মনে তৃপ্তি। কিভাবে দেখছেন, মানে এখন পরিকল্পনাটা কি কিছু আছে লেআউট? আমি অনেকে আমাকে প্রশ্ন করে যে 5 বছর পরে কোথায় দেখতে চান, সামনে নিজেকে কোথায় দেখতে চান, এরকম। আমি মনে করি প্রেজেন্ট ইজ এভরিথিং, বিকজ সামনে আমি কালকেও আসলে বেঁচে থাকবো কিনা জানি না। তবে আমি চাই আমি যেভাবে এগোচ্ছি, আমি ওই স্টারডামের পিছনে যে ওইভাবে করে ঘুরবো ওটা না। অবশ্যই আমি কিছু একটা ভালো কাজ করেছি বিধায় আপনারা আমাকে এখানে ডেকেছেন, তো সেইটা আমার কাজ তো মানুষ রিকগনাইজ করছে, এমন তো না যে কেউ করছে না। মানে কনসিস্টেন্সি ম্যাটার করে। রাইট। সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আসলে প্রতিটা দিনের ছোট ছোট গল্পগুলো তৈরি হয়ে জীবনটা তৈরি হয় তো, এবং এই জীবনের গল্পগুলো গানের রূপ নাই, সেই কাজটা আপনি চমৎকার ভাবে করে যাচ্ছেন। শুভকামনা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবশেষে আরেকটি গান শুনবো। এখন যে গানটা গাইবো এটা রিসেন্ট একটা ঘটে যাওয়া মাইলস্টোনের একটা ঘটনা থেকেই রাজীব লিখেছিল, এবং আমরা একসাথে এই কাজটা করেছিলাম। কাজটা এটা ফেসবুকে খুব সাড়া ফেলেছে। তো এই গানের কিছু লাইন আমি করছি এখন। এটার শিরোনাম হচ্ছে আমার লাশের গল্প। এখানে আমি মানুষ নাকি কোনো সংখ্যা,
শুধু বেওয়ারিশ লাশ হওয়ার আশঙ্কা, আচমকা কোনো শব্দে হঠাৎ হয়ে যাবে নিঃশ্বাস বন্ধ, মুহূর্তেই ছড়িয়ে পড়বে আমার পোড়া লাশের গন্ধ, আমার পোড়া লাশের গন্ধ। এখানে নেই জীবনের কোনো মূল্য, সস্তা পানির দামে তুল্য। এখানে হয় পোড়া লাশের কয়লা, এখানে আমার লাশকে বলি ময়লা। এখানে হয় লাশের উপর নাচ, লাশ পড়ে থাকে আনাজ কানাচ। এখানে লাশ হলেই লেগে যায় কোনো ট্যাগ, লাশ নিয়ে হয় আন্দোলন আবেগ। এখানে লাশ করা হয় খণ্ড, এখানে লাশ হয় লণ্ডভণ্ড। তারপরে যায় লাশটাই হারিয়ে, নোংরা রাজনীতি চলে লাশের উপর দাঁড়িয়ে, নোংরা রাজনীতি চলে লাশের উপর দাঁড়িয়ে। ভীষণ ভালো লাগা এই আপনাদের গানটা অনেক বড়, গানগুলো। আমি জাস্ট আপনাকে কিছু আপনাদের বলতে শোনালাম। গানগুলো সমাজের কথা বলুক, মানুষের কথা বলুক, এটাই আমাদের এটাই ব্যান্ডের চাই। উদ্দেশ্য। হ্যাঁ, একদম ভালো থাকবেন আপনি অনেক। আপনিও খুব ভালো থাকবেন। এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভির নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।